হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব রেশিও অ্যানালাইসিসের 4 নম্বর ক্লাসটা নিয়ে। এই ক্লাসে আমি রেশিও অ্যানালাইসিসের অ্যাক্টিভিটি রেশিও নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভিটি রেশিওকে কেউ কেউ টার্নওভার রেশিও বলে থাকে, আবার এফিসিয়েন্সি রেশিও বলে থাকে। এই রেশিওর আন্ডারে আমরা 5টা রেশিওর কথা বলবো। 1 নম্বর তোমরা কি দেখতে পাচ্ছ, স্টক টার্নওভার রেশিও, এরই আরেকটা নাম ইনভেন্টরি টার্নওভার রেশিও। 2 নম্বর হচ্ছে ডেটার্স টার্নওভার রেশিও, এর আরেকটা নাম অ্যাকাউন্টস রিসিভেবল রেশিও। 3 নম্বর ক্রেডিটার্স টার্নওভার রেশিও, এরই আরেকটা নাম অ্যাকাউন্টস পেয়েবল রেশিও। 4 নম্বর ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। 5 নম্বর হচ্ছে ক্যাপিটাল টার্নওভার রেশিও। কি লিখলাম? ক্যাপিটাল টার্নওভার রেশিও। এই যে 5টা রেশিওর কথা বললাম, এই যে 5টা রেশিও ক্যালকুলেট করা হবে অন দ্য বেসিস অফ সেল অথবা কস্ট অফ সেলস। তাহলে কি বললাম? এই যে রেশিওগুলো বললাম, এই রেশিওগুলো ক্যালকুলেট করা হবে হয় সেল, আদারওয়াইজ কস্ট অফ সেলস, বা যেটাকে বলি কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে? তো হয় সেলের উপর ক্যালকুলেট হবে, নাই কস্ট অফ সেলসের উপর ক্যালকুলেট হবে। তো আমরা এক একটা করে দেখবো, তো ফর্মুলা বলে দেবো কোনটার কি ফর্মুলা, কীভাবে ক্যালকুলেট হবে সব বুঝিয়ে দিচ্ছি। প্রথম টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ, স্টক টার্নওভার রেশিও। তো সবাই লেখো স্টক টার্নওভার রেশিও। তো স্টক টার্নওভার রেশিও, এই স্টক টার্নওভার রেশিওর ফর্মুলাটা দেখে নাও। ঠিক আছে, দেখো ফর্মুলাটা কি লিখছি। তোমাদের একটা কথা বলেই যেটা মনে রাখবে, যে কোনো টার্নওভার রেশিও বলুক না, যে কোনো টার্নওভার রেশিওর ফর্মুলা হবে টার্নওভার মানে সেলটাকে রিপ্রেজেন্ট করে। কি বললাম? টার্নওভার মানে সেলকে রিপ্রেজেন্ট করে। তো যেই করা টার্নওভার রেশিও বললাম, যে 5টা টার্নওভার রেশিও বললাম, সব করা টার্নওভার রেশিওতেই আমার সেল আসবে। তবে একটা কথা বলে দিই, যেটা বলছি, টার্নওভার রেশিও যেগুলো থাকবে, দেখো কোথাও স্টক টার্নওভার রেশিও আছে, কোথাও ডেটার্স টার্নওভার রেশিও আছে, কোথাও ক্রেডিটার্স আছে, কোথাও ওয়ার্কিং ক্যাপিটাল আছে, কোথাও ক্যাপিটাল টার্নওভার রেশিও আছে। তো সব করা টার্নওভার রেশিওতেই কোথাও সেল আসবে, তো কোথাও কস্ট অফ সেলস আসবে। ঠিক আছে, কিন্তু আমাকে জানতে হবে স্টক টার্নওভার রেশিওতে কি আসবে, সেল আসবে না কস্ট অফ সেলস আসবে। ঠিক আছে, স্টক টার্নওভার রেশিও, স্টক কাকে রিপ্রেজেন্ট করে? স্টক বেসিক্যালি কস্টটাকেই রিপ্রেজেন্ট করে। স্টক মানে কি? গোডাউনে আমরা যেই মালটা রেখে দিই, অর্থাৎ যেই গুডসটা আমরা গোডাউনে রেখে দিই, আর সেটা সবসময় যেই গুডসটা কিনি সেই গুডসটা যতটা বেচতে পারলাম সেইগুলোই গোডাউনে রেখে দিই, আর গোডাউনে যে স্টকটা থাকে সেটা সবসময় কস্ট প্রাইসে থাকে। তাই স্টকের ক্ষেত্রে হবে সেল না হয়ে হবে কস্ট অফ সেলস, বা কেউ কেউ এটাকে লিখে কস্ট অফ গুডস সোল্ড। তাই স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা লিখবো কস্ট অফ গুডস সোল্ড। একটা কথা বলে দিচ্ছি, তোমাকে যেই টার্নওভার রেশিওই বলুক না কেন, যেই টার্নওভার রেশিও বলবে, টার্নওভার মানে সেল, সেক্ষেত্রে সেলটা উপরে বসবে, আর যার টার্নওভার রেশিও বলেছে সেটা নিচে বসবে। যেমন এখানে স্টক টার্নওভার রেশিও বলেছে, কিন্তু স্টকের ক্ষেত্রে তো সেল হয় না, তাই কস্ট অফ গুডস সোল্ড এসছে। আর একটা কি আছে, কার টার্নওভার রেশিও? স্টকের টার্নওভার রেশিও, তাহলে নিচে স্টক আসবে। এখানে স্টক বলতে কোন স্টককে বুঝিয়েছে? এখানে স্টক বলতে অ্যাভারেজ স্টককে বোঝানো হয়েছে। এখানে স্টক বলতে অ্যাভারেজ স্টককে বোঝানো হয়েছে, তাই এখানে লিখবো অ্যাভারেজ স্টক। এবার দেখো, তোমাদের মনে কোশ্চেন হবে, স্যার কস্ট অফ গুডস সোল্ড কি করে বের করব? আমরা যে রেশিও অ্যানালিসিসের ফার্স্ট ভিডিও করেছিলাম, সেখানে পরিষ্কারভাবে লিখিয়ে দিয়েছিলাম কস্ট অফ গুডস সোল্ড কি করে বের করতে হয়। তো ওই ফর্মুলা দেখে নিলেই তোমাদের হয়ে যাবে। আর অ্যাভারেজ স্টক, ঠিক আছে, অ্যাভারেজ স্টকটা বলে দিচ্ছি। অ্যাভারেজ স্টক বের করার ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। তাহলে বুঝতে পারলে অ্যাভারেজ স্টক কি করে বের করবো? ওপেনিং স্টকের সঙ্গে ক্লোজিং স্টক যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে অ্যাভারেজ স্টক বেরিয়ে যাবে। তবে একটা কথা বলে দিচ্ছি, মনে রাখো, একদম পুরো পরিষ্কারভাবে মাথায় রেখে দাও, এটা কখনো ভুলবে না। যদি কোশ্চেনে মানে রেশিও অ্যানালাইসিস যখন অঙ্কগুলো করবো, তোমাকে তো একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে। ঠিক আছে, যেই অঙ্কগুলোতে তোমাকে ব্যালেন্স শিট দিয়ে দেবে, ব্যালেন্স শিটে যদি স্টক দেখতে পারো, ব্যালেন্স শিটের স্টক মানে ক্লোজিং স্টক, ব্যালেন্স শিটে যে স্টকটা থাকে কি স্টক? সেটা ক্লোজিং স্টক। আচ্ছা, যদি অঙ্কে শুধু ক্লোজিং স্টক থাকে, তার মানে তোমরা কি ভাববে? যদি অঙ্কে শুধু ক্লোজিং স্টক থাকে, ওপেনিং স্টকের সংক্রান্ত যদি কিছু বলে না দেয়, তার মানে ধরে নেবে ক্লোজিং স্টকটাই অ্যাভারেজ স্টক। তার মানে কি কনক্লুশনে আসলাম? কোশ্চেনে যদি ওপেনিং স্টক বলে না দেয়, তখন ক্লোজিং স্টকটাই হয়ে যাবে অ্যাভারেজ স্টক। এখানে লিখে দিলাম ক্লোজিং স্টক ইকুয়াল টু অ্যাভারেজ স্টক। ক্লোজিং স্টক ইকুয়াল টু অ্যাভারেজ স্টক। কখন ক্লোজিং স্টক ইকুয়াল টু অ্যাভারেজ স্টক হবে? ইফ ওপেনিং স্টক ইজ নট গিভেন। ইফ ওপেনিং স্টক ইজ নট গিভেন, যদি কোশ্চেনে ওপেনিং স্টক বলে না দেয়, তখন ক্লোজিং স্টকে তোমার হয়ে যাবে অ্যাভারেজ স্টক। এবার স্টক টার্নওভার রেশিও সংক্রান্ত তোমাদের কয়েকটা কথা বলে দিই। তো তোমরা বুঝতেই পারলে স্টক টার্নওভার রেশিও কি করে বের করলাম।
কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। তার মধ্যে আমরা বলতেই পারি এই রেশিওটা কার কার মধ্যে সম্পর্ক প্রকাশ করে, এই কস্ট অফ গুডস সোল্ড আর অ্যাভারেজ স্টকের মধ্যে একটা রিলেশন প্রকাশ করে। এই রেশিওটা কি ইন্ডিকেট করে, এই রেশিওটা এটাই ইন্ডিকেট করে কস্ট অফ গুডস সোল্ড আর অ্যাভারেজ স্টকের মধ্যে এই বছরে ডিউরিং দ্য ইয়ারে কি রিলেশন আছে। ঠিক আছে, এছাড়াও এই রেশিওটা আর কি কি ইন্ডিকেট করে, এই রেশিওটা আরো ইন্ডিকেট করে স্টক হ্যাজ বিন এফিসিয়েন্টলি ইউজড অর নট, মানে স্টকটা এফিসিয়েন্টলি ইউজড হচ্ছে কি হচ্ছে না। অর্থাৎ কোনো একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে, ঠিক আছে, অ্যাভারেজ স্টক কতবার টার্নওভার হয়েছে সেটা এই রেশিও থেকে আমরা জানতে পারি। স্টক টার্নওভার রেশিও যত বেশি হবে, ঠিক আছে, তত কোম্পানির পক্ষে ভালো। কি বললাম, স্টক টার্নওভার রেশিও যত বেশি হবে কোম্পানির পক্ষে তত ভালো। আর স্টক টার্নওভার রেশিও যত বেশি হবে তাহলে কি হবে, তোমার স্টকটা তাড়াতাড়ি সেল হয়ে যাবে। আর একটা বিজনেসে স্টক টার্নওভার রেশিও যত বেশি হবে না, সেই বিজনেসের গুডস, ঠিক আছে, গুডসটা তত বেশি সোল্ড হবে। ঠিক আছে, সেই কোম্পানির গুডসটা তত বেশি সোল্ড হবে লো মার্জিন প্রফিট, অর্থাৎ কম প্রফিট রেখে গুডসগুলো মার্কেটে বেচে দেবে। আর স্টক টার্নওভার রেশিও যত কম হবে তার মানে কি ইন্ডিকেট করছে, তার মানে ইন্ডিকেট করছে স্টকগুলো ভালো মতন বা বলতে পারো তাড়াতাড়ি সেল হচ্ছে না। এর ফলে কি হবে, এর ফলে স্টোরেজ কস্ট বেড়ে যাবে, কেন গোডাউনে সমস্ত স্টকগুলো স্টোর করতে হবে, তার জন্য স্টোরেজ কস্ট বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে মানে বহুদিন ধরে গোডাউনে স্টকটা থাকবে, তারপর হচ্ছে তোমার ফান্ডগুলো তোমার ব্লক হয়ে থাকবে, মানে তোমার টাকাটা আটকে থাকবে। আর কি হবে, গোডাউনে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে এই জিনিসগুলি তোমরা দেখতে পারবে। এবার যদি আমরা দুটো কোম্পানি নিয়ে তুলনা করি, ধরো একটা কোম্পানি আছে এক্স আর একটা কোম্পানি আছে ওয়াই, যেই কোম্পানির স্টক টার্নওভার রেশিও বেশি সেই কোম্পানি তত ভালো। আচ্ছা, স্টক টার্নওভার রেশিও কখনো কখনো তোমাকে আর একটা বের করতে বলে, সেটা হচ্ছে অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড। কি বললাম, অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড। তো এটা কি করে বের করতে হবে অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড? দেখো, এটা বের করা কোনো ব্যাপারই নয়, মানে এটা কি করে বের করবো, দেখো উপরে লিখবো, উপরে আমরা পিরিয়ড লিখবো। পিরিয়ড মানে আমাকে অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড বের করতে হতে উপরে আমি পিরিয়ড লিখবো। পিরিয়ড বলতে কোন পিরিয়ডের কথা বলা হচ্ছে, দেখো এখানে পিরিয়ড বলতে তোমার, তুমি যদি দিনে করো তাহলে 365 দিন, তুমি যদি মাসে করো 12 মাস, আর তুমি যদি সপ্তাহে করো তাহলে 52 উইকস। তাহলে এখানে লিখলাম 365 days or 52 weeks or 12 month, যেটা তোমার ইচ্ছা। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা, মানে কোশ্চেনে বলে দেবে কোন পিরিয়ডে করতে, সেই পিরিয়ড তুমি নেবে। আর নিচে লিখবে কি স্টক টার্নওভার রেশিও, নিচে লিখবে স্টক টার্নওভার রেশিও। ঠিক আছে, তো তাহলে আমাদের স্টক টার্নওভার রেশিওটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমাদের কি ছিল, ডেটার্স টার্নওভার রেশিও। এরপরে লিখি, আগে সমস্ত ফর্মুলা লিখে দিই, তারপর আমরা অঙ্ক করব। এবার লিখি ডেটার্স টার্নওভার রেশিও। ঠিক আছে, তো ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলা কি হবে, এইমাত্র বললাম। ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে, মানে যে কোনো টার্নওভার রেশিওই বলুক না কেন, তার ফর্মুলা কেউ, টার্নওভার মানে সেলকে রিপ্রেজেন্ট করছে, তার মানে উপরে সেল হবে। হ্যাঁ, কোথাও সেল বসে তো কোথাও কস্ট অফ সেল বসে। ডেটার্স কাকে বলে, ডেটার্স তাদেরকেই বলে যাদেরকে আমরা ধারে গুডস দিই, তাদেরকে ডেটার্স বলে। তো এখানে সেলের কথা আসছে, তাহলে আমি উপরে লিখতে পারি সেল। তবে ডেটার্স বলতে কোন সেলের কথা আসছে, ক্যাশ সেল না ক্রেডিট সেল? স্যার বেটার্স মানে যাদেরকে আমরা ধারে গুডস দিই, তার মানে এখানে আসবে ক্রেডিট সেলস, এখানে আসবে ক্রেডিট সেলস। ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হবে তোমার অ্যাভারেজ ডেটার্স। অ্যাভারেজ ডেটার্স, বারবার বলে দিচ্ছি, এটা ঘাবড়ানোর কিছু নেই। ডেটার্স মানে রিসিভেবলকে বোঝায়। ডেটার্স মানে কাকে বোঝায়, রিসিভেবলকে বোঝায়। আচ্ছা, ক্রেডিট সেল কি করে বের করতে হয় তোমাদের আশা করি শেখাতে হবে না, কারণ আমাদের রেশিও অ্যানালিসিসের ফার্স্ট ভিডিওতেই বোঝানো আছে। ঠিক আছে, তো আর অ্যাভারেজ ডেটার্সটা তোমাদের লিখে দিচ্ছি। লেখো অ্যাভারেজ ডেটার্স, অ্যাভারেজ ডেটার্স ইকুয়াল টু, কি করে বের করব, ওপেনিং ডেটার্স প্লাস ওপেনিং রিসিয়েবল। এখানে রিসিয়েবল মানে কি জানো, এখানে রিসিয়েবল মানে বিল রিসিয়েবল। আচ্ছা লিখেই দিচ্ছি, বিল রিসিয়েবল লিখেই দিই, ওপেনিং বিলস রিসিয়েবল প্লাস ক্লোজিং ডেটার্স, ক্লোজিং ডেটার্স প্লাস ক্লোজিং বিল রিসিয়েবল। ডিভাইডেড বাই 2। তাহলে কি বললাম,
ওপেনিং ডেটার্স প্লাস ওপেনিং বিল রিসিভেবল, ক্লোজিং ডেটার্স প্লাস ক্লোজিং বিল রিসিভেবল ডিভাইড বাই 2। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ঘাবড়ে যায় যে অ্যাভারেজ ডেটার্স বলতে ওরা বোঝে ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2। এটা নয় কিন্তু, ঠিক আছে? যেই অঙ্কে বিল রিসিভেবল থাকবে সেই অঙ্কে বিল রিসিভেবল নিতে হবে, ঠিক আছে? তো আর তোমরা যখন অঙ্ক করবে অঙ্কে দেখবে কোনো কোনো অঙ্কে দেখবে ওপেনিং ডেটার্স আছে ক্লোজিং ডেটার্স, তাহলে তুমি পেয়ে যাবে ওপেনিং ডেটার্স আর ক্লোজিং ডেটার্স দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমার অ্যাভারেজ ডেটার্স বেরিয়ে যাবে। কিন্তু কোনো অঙ্কে দেখবে শুধু ক্লোজিং ডেটার্স আছে, ঠিক আছে? আর শুধু ক্লোজিং ডেটার্স যেই অঙ্কে আছে তার মানে ক্লোজিং ডেটার্সটাকে আমরা অ্যাভারেজ ডেটার্স ধরে নেবো, ঠিক আছে? তো তার মানে জিনিসটা বুঝতে পারলে ক্লোজিং ডেটার্সটাই হয়ে যাবে তোমার অ্যাভারেজ ডেটার্স। তো অঙ্ক করতে গিয়ে তোমাকে বলে দেবো, জাস্ট একটু বলে দিলাম এখানে, যেমন আগেরটা ক্লোজিং স্টকটাকে যেমন অ্যাভারেজ স্টক ধরবো তেমনি ক্লোজিং ডেটাসটাকে অ্যাভারেজ ডেটাস ধরবো। কখন ধরবো? যদি ওপেনিং ডেটাস না থাকে। আচ্ছা, আর একটা কথা, যদি কোশ্চেনে শুধু সেল বলে দেয়, শুধু সেল বললে তার মানে তুমি কি করে বুঝবে কতটা ক্রেডিট সেল কতটা ক্যাশ সেল? যদি কোশ্চেনে শুধু সেল বলে দেয় তার মানে ধরে নেবে ওই সেলটাকে ক্রেডিট সেলটাকে রিপ্রেজেন্ট করছে। কারণ একটা কোম্পানি ক্যাশ সেল ছাড়াও চলতে পারে কিন্তু ক্রেডিট সেল ছাড়া কখনো কোম্পানি চলবে না। আচ্ছা, ডেটাস টার্নওভার রেশিও হলো। এবার এর সাথে চলে আসে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। লেখো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কি করে বের করব? একই কথা বারবার বলছি, পিরিয়ড উপরে পিরিয়ড লিখবে। সেই পিরিয়ডটা তোমার 365 ডেজও হতে পারে, তোমার 52 উইকসেও হতে পারে, ঠিক আছে? অথবা তোমার 12 মান্থও হতে পারে। নিচে কি লিখবো? নিচে লিখবো তোমার অ্যাভারেজ ডেটার্স। নিচে কি লিখবো? নিচে লিখবো ডেটার্স টার্নওভার রেশিও, ডেটার্স টার্নওভার রেশিও। তাহলে বুঝতে পারলে ডেটাস টার্নওভার রেশিও। এবার এই রিলেটেড থিওরি বলে দিই। ডেটাস টার্নওভার রেশিও কি ইন্ডিকেট করে? ডেটাস টার্নওভার রেশিও ক্রেডিট সেল আর অ্যাভারেজ ডেটার্সের মধ্যে একটা রিলেশন বোঝায়, ঠিক আছে? ডেটাস টার্নওভার রেশিও কি বোঝায়? ক্রেডিট সেল আর অ্যাভারেজ ডেটার্সের মধ্যে একটা রিলেশন বোঝায়। আর কি ইন্ডিকেট করে? ডেটার্স এবং বিল রিসিভেবলের কাছ থেকে, ঠিক আছে? ডেটার্স আর বিল রিসিভেবল কাছ থেকে যেই টাকাটা পায় সেই টাকাটা কি গতিতে কি স্পিডে আদায় করেছে, ঠিক আছে? যেটা কিনা এই রেশিওর মাধ্যমে আমরা জানতে পারি। এই রেশিও থেকে আমরা জানতে পারি কি স্পিডে টাকাটা আদায় করেছে, এটা তো জানতে পারি, কিন্তু কত দিন অন্তর বা কত মাস অন্তর বা কত সপ্তাহ অন্তর টাকাটা আদায় করেছে সেটা তো জানতে পারি না। এটা জানার জন্য আমাদের অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করতে হলো। আর এই রেশিওটা মানে ডেটা টার্নওভার রেশিও যত বেশি হবে কোম্পানির পক্ষে ততই ভালো। আর আর এটা ইন্ডিকেট করে ডেটার্সের থেকে কত তাড়াতাড়ি টাকাটা কালেক্ট করতে পারেছি। আর যত তাড়াতাড়ি টাকাটা কালেক্ট করতে পারবো তার মানে কি হবে? আমার ব্যাড ডেট হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে, যেটা কিনা কোম্পানির পক্ষে খুবই ভালো। আর লোয়ার ডেটা টার্নওভার রেশিও, ডেটা টার্নওভার রেশিও যত কম হবে, ঠিক আছে, এটা কোম্পানির পক্ষে খুব একটা ভালো নয়, ঠিক আছে? টাকাটা মার্কেটে আটকে থাকবে, এক্ষেত্রে ব্যাড ডেট হওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য যে ম্যানেজমেন্ট অর্থাৎ ক্রেডিট সেল পলিসি যে ম্যানেজমেন্টটা দেখাশোনা করে তাকে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই যদি ইনএফিসিয়েন্ট হয় তাহলে কিন্তু ডেটা টার্নওভার রেশিও কম হওয়ার সম্ভাবনা থাকবে, তাতে কাস্টমারের থেকে টাকাটা টাইম মতন পাওয়া যাবে না। এই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে ম্যানেজমেন্টটা দেখাশোনা করছে, ক্রেডিট সেল ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে কি লিখবো? এরপরে লিখবো ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ঠিক আছে? এরপরে লিখবো ক্রেডিটার্স টার্নওভার রেশিও। লিখি ক্রেডিটার্স, এরপরে লিখছি ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ঠিক আছে? তো তো ফর্মুলা দেখো, ফর্মুলা একদম সোজা মনে রাখাটা। আমি কি বললাম? টার্নওভার রেশিও মানে ওপরে সেল বসবে, ঠিক আছে? আর নিচে কি বসবে? যেইটা মানে যার টার্নওভার রেশিও করছে সেটা নিচে বসবে। তাহলে কার টার্নওভার রেশিও করছে? ক্রেডিটার্স, তাহলে ক্রেডিটার্স নিচে বসবে। এখানে ক্রেডিটার্স বলতে অ্যাভারেজ ক্রেডিটার্সকে বোঝানো হয়েছে, অ্যাভারেজ ক্রেডিটার্স। আর উপরে কি বলবে? আমি কি বলেছিলাম? যেই টার্নওভার রেশিও বের করতে বলবে, ঠিক আছে তো, বা যার টার্নওভার রেশিও বের করতে বলবে, সেক্ষেত্রে টার্নওভার বলতে এখানে কখনো সেলকে বোঝাবে কখনো কস্ট অফ সেলকে বোঝাবে, ঠিক আছে তো? তো দেখো একটু মন দিয়ে শোনো, ক্রেডিটার্স, ক্রেডিটার্স কাদের বলে? যাদের থেকে আমরা ধারে গুডস কিনি। তাহলে এখানে কি আসছে? নাম পারচেজ। যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, পারচেসের কথা আসছে। তাহলে এখানে তুমি সেল লিখতে পারো না, তাই তো? এই জন্য এখানে তোমাকে পারচেস লিখতে হবে। কি পারচেস? ধারে পারচেস, মানে ক্রেডিট পারচেস লিখতে হবে। তো এখানে লিখবো ক্রেডিট পারচেস, ঠিক আছে তো, ডিভাইড বাই অ্যাভারেজ ক্রেডিটার্স। আর ক্রেডিট পারচেস জানো কিভাবে বের করতে হয়? আমাদের রেশিও অ্যানালাইসিসের ফার্স্ট ভিডিওতেই বলা আছে। আর অ্যাভারেজ ক্রেডিটার্স বলতে কি বোঝায় এখানে লিখে দিচ্ছি, ওই একই রকম নিয়ম। অ্যাভারেজ ক্রেডিটার্স, অ্যাভারেজ ক্রেডিটার্স বলতে তোমার ওপেনিং ক্রেডিটার্স প্লাস ওপেনিং বিলস পেবেল প্লাস ক্লোজিং ক্রেডিটার্স
ঠিক আছে তো, প্লাস ক্লোজিং বিলস পেবেল। ডিভাইডেড বাই 2। তাহলে হয়ে গেল। এইবার যদি তোমাকে বলে, আচ্ছা আর একটা কথা যেটা আগেও বলে দিলাম, ডেটার্সের ক্ষেত্রেও বললাম, এখানেও একই কথা, যদি কোশ্চেনে শুধু ক্লোজিং ক্রেডিটার্স বলে দেয়, তার মানে ক্লোজিং ক্রেডিটার্সটাকে আমরা অ্যাভারেজ ক্রেডিটার্স ধরে নেব। ঠিক আছে, এবার লিখবো অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। ফর্মুলা কি হবে? 365 days or 12 month or 52 weeks divided by creditors turnover ratio. Creditors turnover ratio. তো এই রেশিওটা কার কার মধ্যে সম্পর্ক প্রকাশ করে? এই রেশিওটা ক্রেডিট পারচেস আর অ্যাভারেজ ক্রেডিটার্স এর মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করে। আর এই রেশিও থেকে আমরা কি জানতে পারি? যাদের থেকে আমরা ধারে গুডস পারচেস করেছি তাদেরকে কত তাড়াতাড়ি টাকাটা শোধ করে দেবো। ঠিক আছে, যেটা কিনা এই রেশিও থেকে আমরা জানতে পারি। আর এই রেশিওটা যত বেশি হবে কোম্পানির পক্ষে ততই ভালো, কেননা যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে টাকাটা যত তাড়াতাড়ি শোধ করে দেবো, তারা পরবর্তী সময় আমাকে তত বেশি ধারে গুডস দেবে। ঠিক আছে তো, আর যদি আমি ধারে গুডস কিনছি কিন্তু ওদের টাকার টাইম মতন দিতে পারছি না বা দেরি করে করে টাকা দিচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাকে ধারে গুডসটা বেশি দেবে না। তো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এরপরে কি? এরপরে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। কি লিখছি? ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ঠিক আছে তো, তো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওর ফর্মুলাটা কি? ফর্মুলাটা হবে তোমার নেট সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। নেট সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা এখানে ওয়ার্কিং ক্যাপিটালের আগে অ্যাভারেজ লিখে দিই, কারণ সব কটা অ্যাভারেজ, এখানেও অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল। কি বললাম? নেট সেল ডিভাইড বাই অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল। আর অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল কি করে বের করতে হয়? ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই 2। তো লেখো ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই 2। দেখো এই অনুপাত থেকে আমরা কি জানতে পারি? এই অনুপাত থেকে আমরা এটাই জানতে পারি যে কতটা পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটালকে কাজে লাগিয়ে সেলের পরিমাণকে ঠিক রাখা যায়। ঠিক আছে, যেটা কিনা এই অনুপাতের মাধ্যমে আমরা জানতে পারি। এই রেশিওটা যদি ইনক্রিজ করে তাহলে বুঝতে হবে যে ম্যানেজাররা শর্ট টার্ম অ্যাসেট এবং শর্ট টার্ম লাইবিলিটিকে এফিসিয়েন্টের সঙ্গে কাজে লাগিয়ে সেল বাড়াতে পেরেছে। অন্যদিকে এই অনুপাত যদি ডিক্রিজ করে তাহলে বুঝতে হবে যে কোনো ফার্ম বেশি পরিমাণ টাকা মজুদ পণ্য মানে স্টক, ডেটার্স ইত্যাদিতে ইনভেস্ট করে সেল বাড়াতে সাহায্য করেছে। দেখো যদি বেশি পরিমাণ টাকা স্টকে ইনভেস্ট করে দেওয়া, স্টকটা আটকে থাকবে, ডেটার্সদের বেশি বেশি করে ধারে গুডস বিক্রি করবো, তার মানে টাকাটা আটকে থাকবে। এই করে যদি সেলটা বাড়ায়, এটা ব্যবসার পক্ষে কখনোই ভালো জিনিস নয়। তাতে কি হবে? আমার ব্যাড ডেট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, স্টকটা নষ্ট হবে। এই দিকে নজর রাখতে হবে যেন এই কাজগুলো যাতে না করা হয়। আচ্ছা এরপর লাস্ট কি রেশিও ছিল? ক্যাপিটাল টার্নওভার রেশিও। লেখো ক্যাপিটাল টার্নওভার রেশিও। ক্যাপিটাল টার্নওভার রেশিও। তো এটা বের করার ফর্মুলাটা কি? এটা বের করার ফর্মুলা হচ্ছে তোমার সেলস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। সেলস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড আগেই বলা আছে, ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলাটা কি? তো আর নেট, এখানে সেল বলতে বুঝতে হবে সেল মানে নেট সেলকে বোঝানো হয়েছে। তো আশা করি বোঝা গেল। এইবার আমরা এক এক করে অঙ্কগুলো করব। রেশিও অ্যানালিসিসের লাস্ট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কি আলোচনা করেছি? টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও বা এফিসিয়েন্সি রেশিওর মধ্যে কি কি রেশিও থাকে, ঠিক আছে, এবং সেই রেশিওর ফর্মুলাগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখিয়েছি। আজকে সেই রেশিওগুলো নিয়ে কয়েকটা অঙ্ক করব। ঠিক আছে, দেখো
তো প্রথম কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, সেল বলেছে 8 লাখ টাকা, গ্রস প্রফিট বলেছে 20% অন সেল, গ্রস প্রফিট কি বলেছে 20% অন সেল, অ্যাভারেজ স্টক বলেছে 2 লাখ টাকা, অ্যাভারেজ স্টক বলেছে 2 লাখ টাকা। তোমাকে স্টক টার্নওভার রেশিও বের করতে বলেছে। কি বের করতে বলেছে? স্টক টার্নওভার রেশিও। আমি বারবার একটা কথা বলেছিলাম, ফর্মুলা কি করে মনে রাখতে হয়। এখানে বলেছে স্টক টার্নওভার রেশিও, টার্নওভার মানে কাকে রিপ্রেজেন্ট করে? সেলকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তার মানে পার্টিকুলার যেই টার্নওভার রেশিওই দিক না কেন, টার্নওভার মানে সেল, সেলটা তোমার সবসময় উপরে বসবে, আর নিচে কি বসবে? যার টার্নওভার রেশিও বলেছে, এখানে কার টার্নওভার রেশিও বলেছে? স্টকের, তাই স্টকটা নিচে বসবে। তাহলে সেলটা উপরে, স্টকটা নিচে। এবার বলেছিলাম যে টার্নওভার রেশিও গুলো বলে না, টার্নওভার রেশিওর ক্ষেত্রে কোনো জায়গায় কস্ট অফ সেলস বসবে, তো কোথাও তোমার সেল বসবে। স্টক টার্নওভার রেশিও, স্টক বলতে আমরা কি রিপ্রেজেন্ট করে? স্টক মানে কস্ট অফ গুডস সোল্ডটাকে রিপ্রেজেন্ট করে। গোডাউনে যে আমাদের স্টকটা থাকে সেটা কস্ট প্রাইসে মেনটেন করা হয়, তাই এখানে স্টক টার্নওভার রেশিও বলতে কস্ট অফ গুডস সোল্ডকে বোঝানো হয়েছে। আর স্টক এখানে অ্যাভারেজ স্টককে নেব। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা আমরা জানি, নতুন কিছুই নয়। কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা সেল মাইনাস গ্রস প্রফিট, সেল মাইনাস গ্রস প্রফিট। দেখো পরের লাইনে দেখো কি লিখবো, সেল তো 8 লাখ টাকা বলে দিয়েছিল, সেল এখানে 8 লাখ টাকা লিখলাম। গ্রস প্রফিট, গ্রস প্রফিট কি বলেছে স্যার? 20% অন সেল, সেলের 20%। সেল কত ছিল? 8 লাখ, 8 লাখের 20%, ঠিক আছে, 8 লাখের 20%। তাহলে কি করবো? 8 লাখ টাকা যেমন ছিল তেমন রাখলাম, ঠিক আছে। আর 8 লাখের 20% 1,60,000, মাইনাস করবো 8 লাখ মাইনাস 1,60,000। এখানে অ্যাভারেজ স্টক ছিল, অ্যাভারেজ স্টক তো কোশ্চেনে বলেই দিয়েছে 2 লাখ টাকা, তো এখানে যেমন 2 লাখ টাকা লিখে দিলাম। 8 লাখ থেকে 1,60,000 বাদ দিলে কত হচ্ছে? 6,40,000 ডিভাইডেড বাই 2 লাখ। 6,40,000কে 2 লাখ দিয়ে ভাগ করলে হচ্ছে 3.2 টাইমস লিখেছি। একটা কথা মাথায় রাখবে, টার্নওভার রেশিও সবসময় টাইমসে হয়, টার্নওভার রেশিও টাইমস হয়, এটা মাথায় রাখতে হবে। স্টকটা কতবার টার্নওভার করেছে, কতবার বলছে, কতবার, বারকে ইংরেজিতে বলে টাইমস। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, এমন কিছু কঠিন ছিল না অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বের করতে বলেছে? বলেছে স্টক টার্নওভার রেশিও তুমি বের করে দাও। ওপেনিং স্টক দিয়ে দিয়েছে, ক্লোজিং পারচেস দিয়ে দিয়েছে, সেল দিয়ে দিয়েছে, ঠিক আছে, গ্রস প্রফিট দিয়ে দিয়েছে 25%, ঠিক আছে, গ্রস প্রফিট দিয়ে দিয়েছে 25%। তো দেখো অঙ্কটা করা খুব একটা কঠিন হবে না। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা তোমাকে প্রথমে বসাতে হবে। ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। তো কস্ট অফ গুডস সোল্ড কত? কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা হচ্ছে সেল মাইনাস জিপি। কি বললাম? সেলস মাইনাস জিপি। কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা হচ্ছে সেল মাইনাস জিপি। তো দেখো সেল কত ছিল অঙ্কে? সেল ছিল 12,80,000। আর জিপি কত বলেছে স্যার? জিপি 25% বলেছে। দেখো কোশ্চেনে আগের অঙ্কটা যেমন বলেছিল জিপি অন সেলস, সেলের ওপর এত পার্সেন্ট জিপি, কিন্তু এই অঙ্কটা তো কিছুই বলেনি সেলের ওপর কত পার্সেন্ট জিপি বলেছে। এই অঙ্কটাই বলেছে জিপি শুধু 25%, জিপি শুধু 25% বলেছে, তার মানে আমাকে বুঝতে হবে সেলের ওপর, ঠিক আছে। তো এখানে জিপি 25%, কার ওপর কিছু বলেছে না, কার ওপর কিছু বলে না দিলে আমাকে ধরে নিতে হবে সেলের ওপর বলেছে জিপি, ঠিক আছে। তো তার মানে এখানে সেল তো 12,80,000, জিপি কত হবে? সেলের 25%, 12,80,000 ইন্টু 25%। অ্যাভারেজ স্টক বের করার ফর্মুলা কি স্যার? অ্যাভারেজ স্টক বের করার ফর্মুলা আপনি লিখিয়েছেন ওপেনিং স্টক যোগ ক্লোজিং স্টক ডিভাইড বাই 2। একদম ঠিক, ওপেনিং স্টক তো আমরা 16,000 টাকা জানি, কিন্তু ক্লোজিং স্টক এখনো জানি না, তার মানে আমাকে ক্লোজিং স্টক বের করতে হবে। এবার ক্লোজিং স্টক বের করার ফর্মুলা তোমরা জানো, ক্লোজিং স্টক বের করার ফর্মুলা তোমরা জানো, কি করে জানো? মনে করো 11 চলে যাও, 11 জিনিসটা মনে করার চেষ্টা করো। ট্রেডিং অ্যাকাউন্ট করেছিলে তোমরা, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে কি থাকতো? ওপেনিং স্টক থাকতো, তারপরে থাকতো পারচেস, তার নিচেই থাকতো গ্রস প্রফিট, ক্রেডিট দিকে থাকতো সেল আর ক্লোজিং স্টক। তার মানে আমরা ডেবিটের 3টে আইটেম, ওপেনিং স্টক যোগ পারচেস যোগ গ্রস প্রফিট আর ওইদিকে সেল, তবে 3টে যোগ করে যে সেলটা বাদ দিই তাহলে ক্লোজিং স্টক বেরোবে, ঠিক আছে। তো এইভাবে তো তুমি করতেই পারো, এইভাবে তো তুমি করতেই পারো, কিন্তু এইভাবে ছাড়া তুমি অন্য একটা ফর্মুলাও করতে পারো। কি ফর্মুলা? অন্য ফর্মুলা দেখো এখানে কি লিখেছি, কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাটা কি? ওপেনিং স্টক যোগ পারচেস মাইনাস ক্লোজিং স্টক। তো কস্ট অফ গুডস সোল্ড তো আমাদের কত বেরিয়েছে দেখে নাও। কস্ট অফ গুডস সোল্ড এই দেখো, এটা 12,80,000 ছিল, আর 12,80,000 25%, তার 12,80,000 যেমন ছিল তেমন লিখবো, আর 12,80,000 25% করলে কত হয়? 3,20,000, ঠিক আছে। 12,80,000 থেকে 3,20,000 বাদ দিলে কত হয়? 9,60,000। তার মানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বেরিয়েছে 9,60,000, ঠিক আছে। তো এখানে কস্ট অফ গুডস সোল্ড লিখবো 9,60,000, ঠিক আছে। ওপেনিং স্টক বলে দিয়েছিল 16,000 টাকা, পারচেস বলেছিল 9,68,000,
মাইনাস ক্লোজিং স্টক। তাহলে কি করবো, এই 9,60,000 যেমন ছিল তেমন রাখবো। 16,000 টাকায় এই সাইডে ছিল, ডান দিকে ছিল, বাদিকে আসলে মাইনাস 16,000। 9,68,000 ডান দিকে ছিল, বাদিকে আসলে মাইনাস 9,68,000 ইকুয়াল টু মাইনাস ক্লোজিং স্টক। ঠিক আছে, তাহলে এটা মাইনাস এটা করে দেখবো কত বেরোচ্ছে। করে বেরোলো 24,000 টাকা, মাইনাস 24,000 ইকুয়াল টু মাইনাস ক্লোজিং স্টক। এইদিকে মাইনাস, এইদিকে মাইনাস, কেটে যাচ্ছে, কেটে গেলে ক্লোজিং স্টক 24,000 হয়ে গেল। তাহলে এখানে ক্লোজিং স্টক লিখে দেবো 24,000। 16 আর 24 যোগ করে কত হয় 40,000। 40কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 20,000। ঠিক আছে, এই 9,60,000 উপরে বেরিয়েছিল, 9,60,000কে 20,000 দিয়ে ভাগ করলে কত হলো 48 টাইমস। আশা করি বোঝা গেল অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে ফাইন্ড ডেটার টার্নওভার রেশিও এন্ড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তোমাকে বের করতে বলছে ডেটার টার্নওভার রেশিও আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। প্রথমে তুমি ফর্মুলাটা দেখে নাও, ডেটার টার্নওভার রেশিওর ফর্মুলাটা কি ছিল। ডেটার্স টার্নওভার রেশিও, ডেটার্স কাদের বলে, যাদেরকে আমরা ধারে গুডস দিই তাদেরকে ডেটার্স বলে। তো ডেটার্স তার মানে ক্রেডিট সেলের কথা বলবে এখানে। আর আমি বলেছি যে কোনো কিছু টার্নওভার রেশিও বললে ওপরে সেল, নিচে সেই টপিকটার নাম হবে। এখানে টপিকটার নাম কি ছিল ডেটার্স, নিচে হবে ডেটার্স, ওপরে হবে সেল। সেল বলতে এখানে ক্রেডিট সেল, আর ডেটার্স বলতে অ্যাভারেজ ডেটার্স। ঠিক আছে, তো দেখো এখানে ক্রেডিট সেল কত বলেছিল 21,000 টাকা বলে দিয়েছিল। আর একটা কথা, যদি সেল রিটার্ন থাকে তাহলে তোমাকে ক্রেডিট সেল থেকে রিটার্নটা বাদ দিয়ে দেবে। ক্রেডিট সেল 21,000 টাকা ছিল, আর রিটার্ন 1,000 টাকা বাদ দিয়ে কত হচ্ছে দেখো, 21,000 থেকে 1,000 বাদ দিয়ে 20,000। আর অ্যাভারেজ ডেটার্স কাকে বলে বলেছি, বারবার বলেছি, ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2। ওপেনিং ডেটার্স ছিল 6,000, ক্লোজিং ডেটার্স ছিল 2,000, তাহলে 6,000 আর 2,000 যোগ করে কত হচ্ছে 8,000। দেখো এখানে লিখেছি অ্যাভারেজ ডেটার্স ওপেনিং ডেটার্স যোগ ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2, 6,000 যোগ 2,000, 8,000কে 2 দিয়ে ভাগ করলে 4,000 হচ্ছে। তাহলে নিচে 4,000 লিখে দিলাম, 21কে 1 দিয়ে বাদ দেবো, 21 থেকে 1 বাদ দিলে 20, 20,000কে যদি 4,000 দিয়ে ভাগ করি কত হচ্ছে 5 টাইমস। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করবো। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করার ফর্মুলাটা কি, ফর্মুলাতে আমি লিখে দিয়েছি, ওপরে পিরিয়ড হবে, সেই পিরিয়ডটা তোমার দিনেও হতে পারে, মাসেও হতে পারে, আবার সপ্তাহেও হতে পারে। দিন হলে 365 দিন, আমরা জানি 365 দিনে 1 বছর। মাস হলে 12 মাস, আর সপ্তাহ হলে 52 উইক। ঠিক আছে, এইবার দেখো এখানে কোশ্চেনে তোমাকে মেনশন করে দিয়েছিল 1 বছরে কাজ হয় কতদিন 360 দিন। তাহলে আমি এখানে 365 দিন লিখতে পারি না, 360 দিন লিখবো। 360 দিন বাই ডেটার টার্নওভার রেশিও কত বেরিয়েছে আমাদের, ডেটার টার্নওভার রেশিও বেরিয়েছে 5। তাই 360কে 5 দিয়ে ভাগ করলে কত হলো 72 দিন। আশা করি অঙ্কটা বোঝা গেল। এবার দেখো, এইবার 4 নম্বর অঙ্কটা দেখো। ঠিক আছে, এটা তোমাকে কি বের করতে বলেছে, আমি লেখা হয়নি কোশ্চেনে, ডেটার টার্নওভার রেশিও বের করতে বলেছে, ডেটার টার্নওভার রেশিও। তো দেখো ডেটার টার্নওভার রেশিও ফর্মুলা লেখো। এবার তো বললাম ক্রেডিট সেল বাই অ্যাভারেজ ডেটার্স, ক্রেডিট সেল বাই অ্যাভারেজ ডেটার্স। কোশ্চেন ওপেনিং স্টক বলেছে 50,000। ঠিক আছে, পারচেস বলেছে কত 3 লাখ টাকা, ক্লোজিং স্টক বলেছে 20,000। দেখো তুমি তো নিশ্চয়ই অ্যাভারেজ ডেটার্স বের করতেই পারবে। আচ্ছা, আর একটু পড়ে নি। গ্রস প্রফিট বলেছে 70,000, ক্যাশ সেল বলেছে 20% অফ টোটাল সেল, টোটাল সেলের 20% হচ্ছে ক্যাশ সেল। আচ্ছা, ওপেনিং ডেটার্স বলেছে 1.5 লাখ, ক্লোজিং ডেটার্স বলেছে 2.5 লাখ। তার মানে অ্যাভারেজ ডেটার্স বেরিয়ে যাবে, ওপেনিং ডেটার্স আর ক্লোজিং ডেটার্স দুটো ডেটার্স যোগ করে 2 দিয়ে ভাগ করবো, মানে 1.5 লাখ আর 2.5 লাখ যোগ করলে কত হয় 4 লাখ। 4 লাখকে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে 2 লাখ টাকা হচ্ছে অ্যাভারেজ ডেটার্স। দেখো এখানে লিখেছি অ্যাভারেজ ডেটার্স ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2, 1.5 লাখ যোগ 2.5 লাখ ডিভাইড বাই 2 করে কত হচ্ছে 4 লাখকে 2 দিয়ে ভাগ করলে 2 লাখ। তাই অ্যাভারেজ ডেটার্স তোমাদের কত বেরিয়ে গেল 2 লাখ টাকা। এবার ক্রেডিট সেল তোমাকে বের করতে হবে। তো ক্রেডিট সেল বের করতে গেলে আমার কি লাগবে, সেল লাগবে। সেল তো বলে দেয়নি, দেখো কি করে বের করছি। দেখো মন দিয়ে শোনো, আমরা একটা ফর্মুলা জানি, আমরা ক্লাস 11 থেকে এই ফর্মুলাটা জানি, ট্রেডিং অ্যাকাউন্টের ফর্মুলা। সেটা কি, ওপেনিং স্টক যোগ পারচেস যোগ গ্রস প্রফিট, ডেবিট দিকে থাকতো, আর ক্রেডিট দিকে কি থাকতো সেল আর ক্লোজিং স্টক। এবার সবকটা ভ্যালু দেখে দেখে বসাও। ওপেনিং স্টক তোমার 50,000 বলে দিয়েছে, পারচেস 3 লাখ বলে দিয়েছে, গ্রস প্রফিট 70,000 বলে দিয়েছে। ঠিক আছে, আর এইদিকে সেল তো বলে দেয়নি, সেল বলে দিলে তো কোনো অসুবিধা ছিল না, থোড়াই করতাম, সেল বলে দিলে ডাইরেক্ট বসিয়ে দিতাম। ক্লোজিং স্টক বলে দিয়েছে কত 20,000 টাকা। তাহলে কি করব, 50,000 যোগ 3 লাখ 3.5 লাখ, আর 70 4 লাখ 20,000 হলো। আর এইদিকে 20,000 টাকা যখন সাইড চেঞ্জ করব তাহলে মাইনাস 20 হচ্ছে, ইকুয়াল টু সেল। 4 লাখ 20 থেকে 20 বাদ দিলে কত হয় 4 লাখ টাকা তোমার টোটাল সেল হয়ে গেল। ঠিক আছে, 4 লাখ টাকা টোটাল সেল। তাহলে তো এবার তো ক্রেডিট সেল বের করতেই পারবো। আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি, ক্যাশ সেল
যোগ ক্রেডিট সেল ইকুয়াল টোটাল সেল, ঠিক আছে, ক্যাশ সেল যোগ ক্রেডিট সেল ইকুয়াল টোটাল সেল। তো কোশ্চেনে বলেছিল ক্যাশ সেল হবে টোটাল সেলের 20%, ক্যাশ সেল কি হবে টোটাল সেলের 20%, তাহলে ক্যাশ সেল 20 হবে, কার 20, টোটাল সেলের 20, টোটাল সেল 100, ঠিক আছে, ক্যাশ সেল 20% বলেছে, তাই ক্যাশ সেল লিখলাম 20, কার ওপর 20 বলেছে স্যার, টোটাল সেলে, টোটাল সেল 100, তাহলে এটা 20 এটা 100, তাহলে কি হবে 20 যোগ 80 ইকুয়াল টু 100। আমাকে টোটাল সেল বলে দিয়েছে, টোটাল সেল মতো বের করলাম 4 লাখ। ঐকিক নিয়ম করো, ছোটবেলায় ঐকিক নিয়ম করতাম, 100 টাকা সেল হলে ক্রেডিট সেল 80, 1 টাকা হলে 80/100, 4 লাখ টাকা হলে 4 লাখ ইন্টু 80/100, কত হলো 3,20,000 টাকা ক্রেডিট সেল। তো এখানে দেখো 3,20,000 লিখে দিয়েছি, 3,20,000-কে 2 লাখ দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1.6 টাইমস, হয়ে গেল অঙ্কটা। দেখো এরপরে অঙ্কটা দেখো কি বের করতে বলেছে, ফাইন্ড ডেটাস টার্নওভার রেশিও, ফর্মুলা লিখে নেই আগে, ডেটাস টার্নওভার রেশিও ফর্মুলা লিখে নিই, ক্রেডিট সেল বাই অ্যাভারেজ ডেটার্স, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো ওপেনিং ডেটাস বলে দিয়েছে 50,000 টাকা, আর ক্লোজিং ডেটাস বলে 70,000 টাকা, তাহলে 50,000 আর 70,000 দুটো যোগ করে 1,20,000, 2 দিয়ে ভাগ করলে কত হবে 60,000। তাই দেখো অ্যাভারেজ ডেটাস করে দিয়েছি ওপেনিং ডেটাস প্লাস ক্লোজিং ডেটাস ডিভাইড বাই 2, 50,000 যোগ 70,000 কে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 60,000 টাকা, হয়ে গেল। তাই এখানে অ্যাভারেজ ডেটা 60,000 টাকা লিখে দিয়েছি। এবার আমাকে লিখতে হবে ক্রেডিট সেল। দেখো ক্রেডিট সেল করতে গেলে তোমাকে তো সেলের কোনো না কোনো ইনফরমেশন রাখবে, সেলের কোনো না কোনো ইনফরমেশন দিতে হবে তো ক্রেডিট সেল বের করতে গেলে। এখানে সেলের কোনো একটা ইনফরমেশন দেয়নি, দেখো সেলের কোনো ইনফরমেশন দেয়নি, তোমাকে ওপেনিং ডেটাস দিয়েছে, ক্লোজিং ডেটাস দিয়েছে, রিটার্ন ইনওয়ার্ড দিয়েছে, ক্যাশ কালেকশন ফ্রম ডেটাস দিয়েছে। সেলের যদি কোশ্চেনে যদি সেল বলে না দেয় তাহলে তোমাকে সেল বের করে নিতে হবে। সেল বের করতে গেলে আমাকে কোন অ্যাকাউন্টটা সাহায্য নিতে হয়, তোমরা ক্লাস 11-এ সিঙ্গেল এন্ট্রি করেছো, ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হয়। ডেটার্স অ্যাকাউন্ট থেকে আমরা কি সেল বের করতে পারি, ক্রেডিট সেল, আমার তো ক্রেডিট সেল লাগবে। ক্রেডিট সেল বের করতে গেলে কোন অ্যাকাউন্টের সাহায্য লাগে, ডেটার্স অ্যাকাউন্ট। এবার তোমরা বলতো স্যার আগের অঙ্কে তাহলে ডেটার্স অ্যাকাউন্ট খুলিনি কেন, দেখো আগের অঙ্কে তো সেলের ইনফরমেশন ছিল, এখানে তো সেলের কোনো ইনফরমেশন নেই, তাই ডেটার্স অ্যাকাউন্ট খুলেছি। আমরা কি জানি ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট বাড়ে ডেবিট দিকে, অ্যাসেট কমে ক্রেডিট দিকে, আর অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিটে বসে, মানে ওপেনিং ব্যালেন্স 50,000, ক্লোজিং ব্যালেন্স অপোজিট সাইডে 70,000। রিটার্ন ইনওয়ার্ড বলে দিয়েছে, রিটার্ন ইনওয়ার্ড মানে আমরা ধরো যাদেরকে ধারে গুডস বেচেছি, কোনো গুডস যদি ডিফেক্ট বেরো ওরা তো আমাদের রিটার্ন করবে, রিটার্ন করলে ওদের ব্যালেন্স কমাতে হবে, তাই ক্রেডিট দিকে লিখেছি 20,000 টাকা। কালেকশন ফ্রম ডেটার্স বলে দিয়েছে কত 5 লাখ টাকা, যাদের কাছে টাকা পায় তারা আমাকে 5 লাখ টাকা দিয়ে দিই, তাদের ব্যালেন্স তো কমানো উচিত, তাই ক্রেডিট দিকে লিখেছি। দেখো 20,000 আর 5 লাখ যোগ করলে 5,20,000, আর 70 যোগ করলে 5,90,000, এই 5,90,000 এখানে লিখবো, তার থেকে 50,000 বাদ দিলে কত হচ্ছে 5,40,000, এটা হয়ে গেল ক্রেডিট সেল। তাই এখানে ক্রেডিট সেল লিখলাম 5,40,000, 5,40,000-কে 60,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 9 টাইমস, কি বেরোলো 9 টাইমস, তাহলে বোঝা গেল অঙ্কটা। দেখো এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে, ছোট্ট একটা অঙ্ক। কি বলেছে, ডেটাস টার্নওভার রেশিও বের করতে টোটাল সেল দিয়েছে 20 লাখ টাকা, ক্যাশ সেল দিয়েছে 8 লাখ টাকা। তো ডেটাস টার্নওভার রেশিও বের করতে গেলে আমার কি লাগে, ক্রেডিট সেল লাগে, তাহলে টোটাল সেল 20 লাখ থেকে ক্যাশ সেল 8 লাখ টাকা বাদ দিলে 12 লাখ টাকা হয়ে যাবে তোমার ক্রেডিট সেল। ওপেনিং ডেটাস দিয়ে দিয়েছে, ক্লোজিং ডেটাস দিয়েছে, একদম সোজা অঙ্ক, একদম ইজি অঙ্ক বলতে পারো। দেখো এরপরে যে অঙ্কটা করব খুব ভালো একটা অঙ্ক, কেইটাস টার্নওভার রেশিও। এতক্ষণ করালাম হচ্ছে স্টক টার্নওভার রেশিও, ডেটাস টার্নওভার রেশিও, এখন করব কেইটাস টার্নওভার রেশিও। কি বলে দিয়েছে কোশ্চেনে, পারচেজ বলেছে, টোটাল পারচেজ বলেছে 10 লাখ, ক্যাশ পারচেজ বলেছে 20% অফ টোটাল পারচেজ, ওপেনিং কেইটাস দিয়েছে, ক্লোজিং কেইটাস দিয়েছে। এখান থেকে আমাকে বের করতে হবে কেইটাস টার্নওভার রেশিও। তো প্রথমে আমাকে কেইটাস টার্নওভার রেশিওর ফর্মুলাটা লিখে নিতে হবে। তো এখানে লিখি সলিউশনে, প্রথমে লিখছি কেইটাস টার্নওভার রেশিও, ফর্মুলা লিখছি কেইটাস টার্নওভার রেশিও। ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল যে তোমার ক্রেডিট পারচেজ, ঠিক আছে, ফর্মুলা হবে ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ ক্রেডিটার্স, ক্রেডিট পারচেজ ডিভাইড বাই অ্যাভারেজ ক্রেডিটার্স। তাহলে এখানে আলাদা আলাদা করে বের করে নাও ক্রেডিট পারচেজটা। দেখো ক্রেডিট পারচেজ কি করে বের করতে হয়, ক্রেডিট পারচেজ বের করার নিয়ম হচ্ছে টোটাল পারচেজ থেকে ক্যাশ পারচেজ বাদ দিলে ক্রেডিট পারচেজ বেরিয়ে যায়। কি বললাম, টোটাল পারচেজ থেকে ক্যাশ পারচেজ বাদ দিলে ক্রেডিট পারচেজ বেরিয়ে যায়। টোটাল পারচেজ কোশ্চেনে 10 লাখ দিয়ে দিয়েছে, আর ক্যাশ পারচেজ বলেছে কি
টোটাল পারচেসের 20%। তো টোটাল পারচেস তোমার 10 লাখ টাকা ছিল, তার উপর 20%, ঠিক আছে? তো 10 লাখ টাকা তো লিখলাম, 10 লাখ টাকা টোটাল পারচেস, আর 10 লাখের 20% মানে 2 লাখ টাকা, তাহলে 8 লাখ টাকা হয়ে গেল তোমার ক্রেডিট পারচেস। তো এখানে লিখে দাও ক্রেডিট পারচেস 8 লাখ হয়ে গেল। এইবার কি লিখবো? এইবার লিখবো হচ্ছে তোমার অ্যাভারেজ ক্রেডিটার্স, ঠিক আছে? এটাও তো বের করতে হবে, নাহলে অঙ্কটা হবে না। অ্যাভারেজ ক্রেডিটার্স কত হবে? ওপেনিং ক্রেডিটার্স প্লাস ক্লোজিং ক্রেডিটার্স ডিভাইডেড বাই 2। তো ওপেনিং ক্রেডিটার্স অঙ্কে কত ছিল? 2 লাখ টাকা, আর ক্লোজিং ক্রেডিটার্স ছিল 3 লাখ টাকা, ডিভাইডেড বাই 2। 5 লাখকে 2 দিয়ে ভাগ করলে হয় 2.5 লাখ। তো এখানে লিখে দাও 2.5 লাখ। তো কাটাকাটি করলে অ্যান্সার হচ্ছে 3.2 টাইমস। তো এই অঙ্কটা হয়ে গেল। দেখো এরপরে একটা অঙ্ক দিয়েছে, কি দিয়েছে এরপরের কোশ্চেনটা, ক্রেডিটার্স টার্নওভার রেশিও। বলছে সেল 10 লাখ টাকা, গ্রস প্রফিট বলছে সেলের 20%, ওপেনিং স্টক দিয়েছে 20,000 টাকা, ক্লোজিং স্টক 30,000 টাকা, ক্যাশ পারচেস বলে 20% অফ টোটাল পারচেস, ওপেনিং ক্রেডিটার্স বলে 10,000, ক্লোজিং ক্রেডিটার্স বলেছে 20,000, ঠিক আছে? তো দেখো সলিউশনে আসছি। তো প্রথমে আমাকে বের করে নিতে হবে ক্রেডিটার্স টার্নওভার রেশিও। বের করতে গেলে এতক্ষণ অঙ্ক করে করে আমরা বুঝতে পারলাম ক্রেডিট পারচেস দরকার আর অ্যাভারেজ ক্রেডিটার্স দরকার, দুটো জিনিস দরকার। তো অ্যাভারেজ ক্রেডিটার্সটা বের করে নাও। অ্যাভারেজ ক্রেডিটার্স, অ্যাভারেজ ক্রেডিটার্স বের করার ফর্মুলা ওপেনিং ক্রেডিটার্স প্লাস ক্লোজিং ক্রেডিটার্স ডিভাইডেড বাই 2। তো ওপেনিং ক্রেডিটার্স কত দেখতে পাচ্ছ? 10,000, ক্লোজিং ক্রেডিটার্স 20,000, ডিভাইড বাই 2 মানে কত হচ্ছে? 15,000। এইবার কি লিখবো? পারচেস। তো পারচেস তো বলে দেয়নি, তাহলে তোমাকে পারচেস বের করতে হবে। এখানে পারচেস বলতে টোটাল পারচেসের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো দেখো কি করে বার করবো। তোমরা মনে করার চেষ্টা করো ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টটা মনে করার চেষ্টা করো। তোমরা ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে কি দেখেছিলে? ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিটে থাকতো ওপেনিং স্টক থাকতো, তারপরে থাকতো পারচেস, তারপর গ্রস প্রফিট, ঠিক আছে? তো ওইদিকে থাকতো সেল, ক্লোজিং স্টক। তাহলে পারচেস যখন বের করবো, কি করে বের করবো মনে করার চেষ্টা করো। কি করে বের করবো? ট্রেডিং এর ক্রেডিট দিকে কি কি থাকতো? সেল থাকতো, তাই এখানে লিখলাম সেল। আর কি থাকতো? ক্লোজিং স্টক থাকতো। এই দুটো সেল আর ক্লোজিং স্টক আমরা যোগ করব। তাতে কি বাদ দেবো? ডেবিট দিকের গুলো একটা একটা করে বাদ দেবো। ওপেনিং স্টকটা বাদ দেবো আর গ্রস প্রফিটটা বাদ দেবো। তাহলে তোমার পারচেস বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো এটা। তো সেল কত? সেল হচ্ছে 10 লাখ, ঠিক আছে? তো ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত বলেছে এই অঙ্কে? 30,000। ওপেনিং স্টক কত বলেছে? 20,000। গ্রস প্রফিট বলেছিল কি? সেলের উপর 20%। সেল তো 10 লাখ ছিল, তো 10 লাখের 20% করলে কত হয়? 10 লাখের 20% 2 লাখ টাকা হয়। তো হয়ে গেল। দেখো 10 লাখ যোগ 30,000 মাইনাস 20,000 মানে 10 লাখ 10,000 থেকে 2 লাখ বাদ দিলে 8,10,000। তো টোটাল পারচেস তোমার বেরিয়ে গেল 8,10,000। এবার কি বলেছে? তোমাকে বলেছে ক্যাশ পারচেস, ক্যাশ পারচেস বলেছে 20% টোটাল পারচেস। দেখো লিখে দিচ্ছি কি ছিল আমাদের নিয়ম। টোটাল পারচেস ইকুয়াল টু ক্যাশ পারচেসেস প্লাস ক্রেডিট পারচেসেস, তাই তো? টোটাল পারচেস বের করার ফর্মুলা ছিল ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস। তো আমার অঙ্কে ক্যাশ পারচেস কত বলেছে? বলেছে টোটাল পারচেসের 20%, টোটাল পারচেসের 20%। ক্যাশ পারচেস বলেছে 20, কার 20? টোটালের 20। তো টোটাল 100, এটা 20, তার মানে ক্রেডিট কত? 80। আর টোটাল পারচেস কত বের করলাম এই মাত্র? 8,10,000। তাহলে ঐকিক নিয়ম করতেই পারবো। আমার দরকার ক্রেডিট পারচেস, সেই ক্রেডিট পারচেসটা বের করবো। কি করে বের করবো? ঐকিক নিয়ম 100-তে 80, একে কত? 80/100। 8,10,000 কত? 80/100 ইন্টু 8,10,000। তো করে ফেলো। 6,48,000। তাহলে তোমার বেরিয়ে গেল কত? 6,48,000 টাকা বেরিয়ে গেল তোমার ক্রেডিট পারচেস। আর ফর্মুলাটা লেখো ক্রেডিটার্স টার্নওভার রেশিও
ইকুয়াল টু ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ ক্রেডিটার্স। তো ক্রেডিট পারচেস অঙ্কে কত বের করলাম? ক্রেডিট পারচেস বের করলাম 6,48,000, আর অ্যাভারেজ ক্রেডিটার্স কত বের করেছি? 15,000। তো 6,48,000কে যদি 15,000 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোচ্ছে? 43.2 টাইমস। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। দেখো এরপরে যে অঙ্কটা করবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9 নম্বর অঙ্কটা, তোমাকে বের করতে হবে টোটাল পারচেস, দিয়ে দিয়েছে ক্রেডিটার্স টার্নওভার রেশিও 8 টাইমস। তো একটা একটা করে লেখো সলিউশন দিয়ে। কি লিখবো? ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও। তো ক্রেডিটার্স টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি? ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ ক্রেডিটার্স, ক্রেডিট পারচেস ডিভাইড বাই অ্যাভারেজ ক্রেডিটার্স। তো ক্রেডিটার্স টার্নওভার রেশিও বলেছে 8, অ্যাভারেজ ক্রেডিটার্স বলে দিয়েছে 1 লাখ। তাহলে ক্রেডিট পারচেস সেখান দিয়ে বেরিয়েই যাবে। কত হবে? 8-এর সাথে 1 লাখ গুণ করলে 8 লাখ। তাহলে ক্রেডিট পারচেস হচ্ছে তোমার 8 লাখ। ঠিক আছে? তো ক্রেডিট পারচেস 8 লাখ বেরিয়ে গেল। এইবার কি করব? দেখো আমাকে টোটাল পারচেস বের করতে বলেছে। ক্রেডিট পারচেস আমি জানি, ক্রেডিট পারচেস আমরা জানি, ক্রেডিট পারচেস আমরা কত বের করলাম? 8 লাখ টাকা। আমাকে ক্রেডিট পারচেস সঙ্গে যদি ক্যাশ পারচেস যোগ করি তাহলে তো টোটাল পারচেস বেরিয়ে যাবে। তাই এখানে লিখছি টোটাল পারচেস ইকুয়াল টু ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস। ইনফরমেশন কি দিয়েছিল কোশ্চেনে? বলেছে টোটাল পারচেসের 20% হচ্ছে ক্যাশ পারচেস। তো টোটাল পারচেসের 20%, তাহলে টোটাল যদি 100 হয়, ক্যাশ 20, তাহলে ক্রেডিট 80। তাহলে আবার বলছে টোটাল পারচেসের 20% হচ্ছে ক্যাশ, তাহলে ক্যাশ 20, টোটালের 20, টোটাল 100, এটা 20, তাহলে এটা 80। তো আমাদের ক্রেডিট পারচেস কত বের করলাম? 8 লাখ টাকা। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে টোটাল পারচেস। ঐকিক নিয়ম করব, 80-তে 100, একে কত? 100/80, 8 লাখে কত? তাহলে লিখবো 8 লাখ ইন্টু 100/80, 10 লাখ টাকা। তোমার 10 লাখ টাকা হচ্ছে টোটাল পারচেস, এটাই বের করতে বলেছে। দেখো এরপরে 10 নম্বর অঙ্কটা করবে। এটা কি বের করতে বলেছে? ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। তো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওর ফর্মুলা কি দিয়েছি? নেট সেল বাই অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে? কি বললাম? নেট সেল বাই অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল। ইনফরমেশন কি দিয়েছে? ডেটার্স দিয়েছে, স্টক দিয়েছে, ক্রেডিটার্স দিয়েছে, সেল দিয়েছে, সেল রিটার্ন দিয়েছে। দেখো অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি বলেছি? ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই 2। তো দেখো এই অঙ্কে অ্যাভারেজের কোনো প্রশ্নই উঠছে না, কারণ ওয়ার্কিং ক্যাপিটালই শুধু বের করতে পারবো, এখান দিয়ে আমরা অ্যাভারেজ করতে পারবো না। অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল বের করার নিয়ম হচ্ছে ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইড বাই 2। তো এখানে যেটা ওয়ার্কিং ক্যাপিটাল সেটাই হয়ে যাবে অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল, কারণ ওপেনিং এর কোনো ইনফরমেশন নেই। তো দেখো অ্যান্সারটা কি লিখবো? সলিউশনে চলে যাচ্ছি। ফর্মুলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও লিখবো নেট সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে? অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল আর শুধু ওয়ার্কিং ক্যাপিটাল এই অঙ্কে একই। যদি এই অঙ্কে ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল, ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে দিত তখন আমরা অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল করতে পারতাম। ঠিক আছে? তো এখানে তো ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল দেয়নি, তাই আমরা অ্যাভারেজ করতে পারলাম না। ঠিক আছে? তো আর এখানে শুধু ওয়ার্কিং ক্যাপিটালটাই হচ্ছে অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল। তো নেট সেল মানে সেল থেকে সেল রিটার্ন বাদ দেবো। দেখো সেল কত ছিল? 1.5 লাখ টাকা, আর সেল রিটার্ন 10,000, বাদ দিলাম। ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা তোমরা নিজেরাই জানো, এটা বলার কিছু নেই। ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে? তো তো কারেন্ট অ্যাসেট কত? কারেন্ট অ্যাসেট বলতে কি কি বুঝি? এই কোশ্চেনে কারেন্ট অ্যাসেট আছে ডেটার্স, ডেটার্স হচ্ছে কারেন্ট অ্যাসেটস,
স্টক হচ্ছে কারেন্ট অ্যাসেট, এই দুটোই কারেন্ট অ্যাসেট আছে এই অঙ্কে। আর কারেন্ট লাইবিলিটি বলতে শুধু ক্রেডিটার্সই আছে এই অঙ্কে। তো ডেটার্স কত? 50,000, স্টক 30,000, আর ক্রেডিটার্স 10,000, বাদ দিয়ে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল 70,000 টাকা বেরিয়ে গেল। তো দেখো এখানে 70,000 টাকা লিখে দেবো, তাহলে 1,50,000 থেকে 10 বাদ দিয়ে কত হচ্ছে? 1,40,000। তো এখানে লিখলাম 1,40,000 ডিভাইডেড বাই 70,000, তাহলে অ্যান্সার কত হলো? 1,40,000 থেকে 1,40,000 আর 70 কাটাকাটি করলে বেরোচ্ছে 2, তো অ্যান্সার হবে 2 টাইমস। দেখো এরপরে অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেনটা কি আছে, তোমাকে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও বের করতে বলেছে। গ্রস প্রফিট দিয়ে দিয়েছে 80,000 টাকা। গ্রস প্রফিট বলেছে কস্টের উপর 20%, ঠিক আছে, কারেন্ট অ্যাসেট দিয়ে 2 লাখ, কারেন্ট লাইবিলিটি দিয়ে 50,000। তো এখান থেকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওটা বের করব। তো দেখো সলিউশনটা দেখো কি লিখবো, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও ফর্মুলা হচ্ছে সেলস মানে নেট সেল ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। তো দেখো সেলটা বের করব, সেল তো এখানে বলে দেয়নি, সেলটা বের করে নিচ্ছি। দেখো আমরা কি জানি, সেল ইকুয়াল টু কস্ট প্লাস প্রফিট, এটা আমরা জানি। সেল বের করার ফর্মুলা হচ্ছে কস্ট প্লাস প্রফিট। তো অঙ্কে বলেছে গ্রস প্রফিট বলে দিয়েছে কত? 20% অন কস্ট, কস্টের ওপর 20%। কার ওপর গ্রস প্রফিট 20% বলে? কস্টের ওপর, তার মানে কস্ট 100, প্রফিট 20, তাহলে সেল কত? 120, ঠিক আছে, সেল কত? 120। তো বোঝা গেল ব্যাপারটা। দেখো এবার সেলটা বের করব, ঠিক আছে, সেলটা কি করে বের করব? বলছে 20 টাকা যখন প্রফিট, সেল তখন 120, 1 টাকা যখন প্রফিট তখন সেল কত? 120 বাই 20 ইন্টু 80,000, তাহলে কত? 4,80,000 টাকা হয়ে গেছে তোমার সেলস। তো সেল হলো কত? 4,80,000। তো এখানে সেলে লিখে দেবো 4,80,000। আর ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দেবো। দেখো কারেন্ট অ্যাসেট তো তোমার 2 লাখ টাকা দিয়েই দিয়েছিল, আর কারেন্ট লাইবিলিটি 50,000, তাহলে কত হচ্ছে? 4,80,000 ডিভাইডেড বাই 1.5 লাখ। তো 4,80,000কে যদি 1.5 লাখ দিয়ে ভাগ করি তাহলে কত বেরোচ্ছে? 3.2 টাইমস, 3.2 টাইমস। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। এবার বেশ কিছু হোমওয়ার্ক দেব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কগুলো করবে। 49, 50, 51, 52 এই অঙ্কগুলো সবকটা করবে। তারপর কি দেখতে পাচ্ছ? 53, 54, 55, 56, 57, 58, 59, 60 এগুলো সব অঙ্ক করবে। এইদিকে আছে 61, তারপর করবে 63 নম্বর অঙ্কটা, তারপর 64 নম্বর অঙ্কটা করবে, 65 নম্বর অঙ্কটা করবে,